চ্যাম্পিয়ন্স লিগে রাতে উত্তাপ ছড়াচ্ছে বার্সেলোনা ডর্টমুন্ড দ্বৈরথ। জার্মান ক্লাবকে নিয়ে সতর্ক ফ্লিক, ট্রেবল জয়ের স্বপ্ন বুনছে নতুনরা। পিএসজির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সাইকেল সামনে রেখে তরুণদের প্রস্তুত করার কথা থাকলেও খোড়া যুক্তি বিসিবির। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে শক্তিশালী দল দেয়ায় সমালোচনায় বোর্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর জানাবো। ইউসিএল এর কোয়ার্টার ফাইনালে আজ রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই ম্যাচের আগে বার্সাকেই ফেভারিট মানছেন ডর্টমুন্ড কোচ, আর ঘরের মাঠে ম্যাচ হলেও মাটিতে পা রাখছেন কোচ হ্যান্সি ফ্লিক। অলিম্পিক লুইস কোম্পানিতে ম্যাচ শুরুর রাত 1টায়। চলতি মৌসুমে দারুণ সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে, চ্যাম্পিয়ন্স লিগেও আছে দুর্দান্ত ছন্দে। ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে ক্লাবটা, আর সেই ধারা অব্যাহত রাখতে এবার কাতালানদের সামনে ইউসিএল কোয়ার্টার ফাইনালের মিশন, যে মিশনে বার্সার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। 1 কিংবা 2 নয়, টানা 22 ম্যাচ অপরাজিত বার্সেলোনা। লা লিগা পয়েন্ট টেবিলেরও শীর্ষে অবস্থান দলটার। ওয়েল শেপড বার্সার সামনে ঘরের মাঠে ডর্টমুন্ডের চ্যালেঞ্জ, তবে তা নিয়ে চিন্তার কারণ নেই কাতালানদের, কেননা দলটার বিপক্ষে পরিসংখ্যান সমৃদ্ধ তাদের। যদিও বেশ কয়েকজন ফুটবলার আছেন ইনজুরিতে, দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে আছেন টার স্টেগেন। এই ম্যাচে কোচ পাচ্ছেন না দানি ওলমো বার্নালদের, তবে ডর্টমুন্ডের বিপক্ষে তা খুব একটা ভোগাবে না দলকে, কারণ রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনের স্কোয়াড সাজাচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও তাদের সমীহ করছেন কোচ। আমরা তীব্র আত্মবিশ্বাসী এই দল নিয়ে, কারণ টিম খুবই ভালো ছন্দে আছে। আমরা অনেক উন্নতি করেছি, যেটা আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করেছে। আর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ডর্টমুন্ডের নিকোকে এই ম্যাচে ইনজুরির জন্য পাওয়া যাবে না, তবে তাকে পেলে ম্যাচটা আরো ভালো হতো। এদিকে কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডও চাইবে জয় নিয়ে এগিয়ে থাকতে, তবে বার্সা তো ছাড় দেওয়ার পাত্র নয়। সেই চোখ রাঙানিকে মোকাবিলা করতে কোচ কোভাচো শক্ত রক্ষণ গড়তেই মনোযোগী। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন তিনি। যদিও দলের গুরুত্বপূর্ণ ফুটবলার স্কল্টারবেককে এই ম্যাচে পাচ্ছে না ডর্টমুন্ড, ইনজুরি আছে আরও বেশ কয়েকটা। বিগত 7 বছরের পরিসংখ্যানে 3 বারের দেখায় 2 জয় নিয়ে এগিয়ে বার্সা, তাই অকপটেই কোচ কোভাচ বার্সাকেই মানছেন ফেভারিট। বার্সেলোনা নিঃসন্দেহে ফেভারিট। ডর্টমুন্ড গেল বছর ইউসিএল এর ফাইনাল খেলেছে, যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামবো, তবুও জয়েই চোখ থাকবে। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ জিতে এগিয়ে থাকতে চাইবে বার্সেলোনা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে ক্রিকেটের খবর। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও যথারীতি সেই পূর্ণ শক্তির স্কোয়াড। সিনিয়রদের অনুপস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সাইকেল সামনে রেখে প্রস্তুত করার কথা ছিল তরুণদের, সেখানে খোড়া যুক্তি প্রধান নির্বাচকের। দোহাই দিলেন এ দল আর এইচপি ইউনিটের ট্যুরের। ডিপিএল চললে কনকাশন সাবের জন্যই নাকি দিতে হয়েছে 15 সদস্যের এই দল। জিম্বাবুয়ে সিরিজকে লিপু দেখছেন আসন্ন শ্রীলঙ্কা ট্যুরের প্রস্তুতি হিসেবে। বাংলাদেশ আসলে কোন লেভেলের ক্রিকেট খেলে কিংবা কতটা সাহসী, সে উত্তর দিতে হয়তো ক্রিকেট বিশারদ হওয়ার দরকার নেই। একসময় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আইপিএল খেলার এনওসি দেওয়া হয়নি সাকিব লিটনদের, সেখানেই এখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামানো হয় সর্বশক্তির স্কোয়াড। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে সর্বশক্তি ভাবার উপায় নেই, তবে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণায় আপনি যদি সাহসী না হন, কবে কার বিপক্ষে হবেন সে প্রশ্ন আসবেই। তার উপর আবার এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশই নয়। আমাদের কিছু প্লেয়ার যারা রিপ্লেসমেন্ট হতে পারে তাদেরকেও রেডি রাখা জরুরি। সো জিম্বাবুয়ে বা এই ধরনের অপেক্ষাকৃত দুর্বল দল যদি হয়, সেখানে তাদেরকে প্রস্তুত করাটাও জরুরি। এই বছরেই 6টা ম্যাচের মধ্যে কিন্তু আমাদের প্লেয়ারদের নিজেদের প্রস্তুতির যে বিষয়টা, সেটা পুরোদমে করে নিতে পারবে। সেই জায়গা থেকে এই ম্যাচগুলোর মাধ্যমে আমাদের টেস্ট টিমের যে গোছানোর যে বিষয়টা, পারফরমেন্স কনফিডেন্সের যে বিষয়টা, সবগুলো কাজ করে নিতে হবে। অবশ্য এসব পরামর্শ থোপে টেকে নেই। শক্তিশালী স্কোয়াড ঘোষণায় প্রধান নির্বাচকের যুক্তি রেডি। মে মাসে নিউজিল্যান্ড এই দলের সঙ্গে বাংলাদেশের খেলা আছে, এই দলের অ্যাজ ওয়েল হাই পারফরমেন্স খেলা আছে। সো আমাদের অনেক অপশনস আছে ডিজার্ভিং প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়ার। সে কারণেই আমরা আমাদের
বেস্ট পসিবল প্লেয়ারদেরকে নিয়েই এই টেস্ট দলটি সাজিয়েছি। শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট ম্যাচ আছে, সিরিজ আছে, সো দ্যাট আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে। ডিপিএল চলছে, সুপার লিগ শুরু হওয়ার অপেক্ষায়। ঘরের মাঠে সিরিজ, তবুও 15 সদস্যের সেই চিরচেনা বিশাল বহর। এর পেছনে প্রধান নির্বাচকের যুক্তি কনকাশন সাব। দলের খেলোয়াড়ের সংখ্যাটা আরেকটু কম হতে পারতো, তাহলে অন্যান্য খেলোয়াড়দের অপরচুনিটি থাকে যারা দলে থাকছেন না, তারা সেই সময় যদি ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয়। কিন্তু কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের যে কথাটা চলে এসছে, সে কারণেই একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা কোশ্চেন রাখা, স্পিন বোলিং একটা কোশ্চেন রাখা। 2025-27 টেস্ট সাইকেলের আগে জিম্বাবুয়ে সিরিজ যে ব্যাটসম্যানদের ফর্মে ফেরার সুযোগ, তা মনে করিয়ে দিলেন লিপো। মানসিকভাবে প্রস্তুত থাকতে বললেন এবাদতদেরও। জিম্বাবুয়ে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং, বোলিং, অল অ্যাসপেক্টে, সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করা, এবং সেটা খুবই জরুরি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এওয়ে টেস্ট সিরিজটা খেলার আগে। অবশ্য ক্রিকেট পাড়ায় ফিস ফাস। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ঢাকতেই নাকি জিম্বাবুয়ে সিরিজকে ঢাল হিসেবে নিচ্ছেন লিপু রাজ্জাক, যদিও এসব নিয়ে তাদের প্রশ্ন করার সুযোগই হয়নি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই দলটাতে কে কে জায়গা পেয়েছে একটু দেখে নিতে চাই। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই শক্তিশালী স্কোয়াড দিয়েছে বিসিবি। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ, আর প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন তানজিম সাকিব। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই সিরিজ হলেও নতুনদের বাজিয়ে দেখার ঝুঁকি নেননি নীতি নির্ধারকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। শুরুটা অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে দিয়ে। গত বছরের শুরুতে বাতিল হওয়া টেস্ট এবার খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের সে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিরাজের কাঁধে। লিটন দাসকে ছেড়ে দেয়া হয়েছে পিএসএল এর জন্য উইকেট রক্ষক হিসেবে। তাই মুশফিক ছাড়াও আছেন জাকের আলী কিংবা মাহিদুল অঙ্কন। চোটের কারণে গোটা সিরিজেই নেই তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের স্কোয়াডে তাই আছেন নাহিদ রানা। ফেরানো হয়েছে খালেদ আহমেদকে। 4 পেসারের সাথে স্বীকৃত স্পিনার 3 জন। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটা নয় চ্যাম্পিয়নশিপের অংশ, তবুও যেন বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার ঝুঁকিটা নিল না বিসিবি। সবশেষ এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানকে রাখা হয়নি 15 সদস্যের দলে। সিলেটের এই ব্যাটার সেই আসরে 12 ইনিংসে রান করেন 785। রাখা যেত লম্বা ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেনকেও। নিজেকে খুঁজে বেড়ানো সিলেট এক্সপ্রেসের জন্য এমন সিরিজ হতে পারত বড় সুযোগ। তবে বদলে যাওয়া বিসিবি হাঁটল পুরনো পথেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ব্যর্থতা, তাই হয়তো ঢাকার চেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে। সোনালি সময় পেছনে ফেলে আসা জিম্বাবুয়ের সাথে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। টেস্টে তাদের 7 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টা। 20 এপ্রিল সিলেটে শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। 4.5 মাসেরও বেশি সময় পর সাদা পোশাক গায়ে জড়াতে যাচ্ছে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর, বাংলাদেশ নারী ক্রিকেট দলের খবর। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর এবার পাকিস্তান এ দলকে 167 রানে হারিয়েছে জ্যোতি বাহিনী। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে লাল সবুজের নারীরা শুরুটা তেমন ভালো করতে পারেনি। নবম ওভারেই ফিরে যান 2 ব্যাটার ইসমা তানজিম এবং শারমিন আক্তার। পরে ফারজানা পিঙ্কি এবং নিগার সুলতানা জ্যোতি মিলে হাল ধরেন দলের। দুজনে মিলে গড়েন 109 রানের জুটি। ব্যক্তিগত 50 রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পিঙ্কি, আর 70 রানে আউট হন জ্যোতি। পরে দিলারা এবং জান্নাতুলের দৃঢ়তায় 276 রানের স্কোর গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা এবং রাবেয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান এ দলের ব্যাটাররা। সর্বোচ্চ 32 রান করেছেন দুয়া মাজিদ। 109 রানেই অল আউট হয়ে যায় স্বাগতিক নারীরা। 2টি করে উইকেট নেন মারুফা, রাবেয়া এবং ফাহিমা।
লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়াসিন মুনতাসির। লেগ স্পিন অলরাউন্ডার এরই মধ্যে শুরু করে দিয়েছে নিজের ট্রায়াল পর্ব। বাবার মতো খেলার ইচ্ছে মোহামেডানের হয়ে, যদিও প্রিমিয়ার লিগে এই ক্রিকেটারকে কোনো দল নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কেউ ভাগ্য বদলাতে দেশ ছাড়ে, আবার কেউ বা একই দেশে ফেরে। অস্ট্রেলিয়ার প্র্যাকটিস কিটে যাকে দেখছেন তার গল্পটা ফেরার। বাংলাদেশি বংশোদ্ভূত এই অজি ক্রিকেটার গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সিটা। আর সেই স্বপ্ন তারা করতে বিসিবির একাডেমি মাঠে ইয়াসিন মুনতাসির। লেগ স্পিনিং অলরাউন্ডার, খেলেন অস্ট্রেলিয়া প্রিমিয়ার ফার্স্ট ডিভিশনে গ্রিনভেইল ক্যাঙ্গারুস ক্রিকেট ক্লাব ভিক্টোরিয়ার হয়ে। No, it's good. Like obviously in Australia, we still represent Bangladesh in many ways. Like we have our tournaments there where we can represent Bangladesh. Obviously over here, it's a lot more renowned. So if there is an opportunity, then we can see in the future. একাডেমি মাঠে মোহামেডানের হয়ে অনানুষ্ঠানিক ট্রায়াল দিয়ে ফেললেন মুনতাসির। নেটে হাত ঘুরিয়েছেন রিয়াদ আরিফুলদের সামনে। সঙ্গে ছিলেন বাবা। সন্তানকে 22 গজে আনায় যার ভূমিকাটা সবচেয়ে বেশি। ইয়াসিন মুনতাসিরের বাবা খেলতেন মোহামেডানের হয়ে, সে কারণেই সাদা কালো শিবিরে ছেলেকে দেখার ইচ্ছে মুস্তাদিল লিটুর। এখনো আনুষ্ঠানিক নয় কিছুই, যদিও হাল ছাড়তে নারাজ সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায় অবভিয়াসলি এটা প্রথম চিন্তা সেখান থেকেই। আর অস্ট্রেলিয়ার মাঠেতে যেহেতু ওখানে থাকে, খায়, ওঠা বসা করে, ক্রিকেট ওখানে খেলে, তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং ওখানে সে ভালো লেভেলের একটা ক্রিকেট খেলতেছে এখন, যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি। ওইখান থেকেও একটা সুযোগ আছে যে স্টেট লেভেলে খেলার, ন্যাশনাল টিমে খেলার। তো সেই দিক থেকে চিন্তা করে মাথায় প্রথম আসছে যে যখনই সুযোগ থাকবে যে এখানে নিয়ে আসার, এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন, ক্রিকেট ভালো খেলার একটা সুন্দর সুযোগ থাকলে অবশ্যই খুলবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন কিংবা আমাদের ফাইম ভাই একটু হয়তো দেখার সুযোগ পাইছিল বিকেএসপিতে, আমরা গত 2 বছর আগে নিয়ে আসছিলাম। তো তারপরে যদি বলি যে এখন এই মুহূর্তে মোহামেডান ক্লাবে আজকে প্র্যাকটিসে আসছে, এরপর হয়তো অন্য কোনো ক্লাবে যদি দরকার হয় তো যাবো ইনশাআল্লাহ। বাট যেহেতু আমি মোহামেডানের প্লেয়ার ছিলাম, সেখান থেকেই অটোমেটিক্যালি আমার মাথায় প্রথম আসে যে ওয়াই নট লেটস গো টু মোহামেডান ক্লাব ফার্স্ট। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা মুনতাসিরের জন্য বাংলাদেশের আবহাওয়ায় মানিয়ে নেওয়াটা হবে চ্যালেঞ্জিং। তবে পুরোদস্তুর অলরাউন্ডার ওই পরীক্ষা উতরালে বড় ট্রাম্প কার্ডই হাতে পাবে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। লোকসান নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে প্রায় 300 কোটি পাকিস্তানি রুপি আয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির জাতীয় সংসদ দেশটির ক্রিকেট দলের নিম্নমুখী পারফরমেন্স নিয়ে উদ্বেগ প্রকাশ করলে এক লিখিত বিবৃতিতে এই দাবি করেছে পিসিবি। সেখানে আইসিসি ইভেন্টে দলের বাজে পারফরমেন্স এবং টুর্নামেন্ট থেকে আয় ব্যয়ের ফিরিস্তি দেয় পাকিস্তান বোর্ড। আইসিসির এই এক ইভেন্ট নিয়ে কতই না আলোচনা। 29 বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের বৈশ্বিক ইভেন্ট। যদিও ভারতের গোয়ার্তুমিতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হয় হাইব্রিড মডেলে। আলোচনা শুরু সেখানেই। আয়োজক হওয়ার পরও বিগ ম্যাচগুলো নিজেদের মাটিতে আয়োজন করতে না পারে টুর্নামেন্ট থেকে কতটুকু অর্থ আয় করতে পারবে পিসিবি, কারণ স্টেডিয়াম সংস্কারে তারা ব্যয় করে বিপুল পরিমাণ অর্থ। সঙ্গে স্বাগতিক পাকিস্তানের বাজে পারফরমেন্সের কারণে মাঠ থেকেও মুখ ফিরিয়ে নেয় দর্শকরা। গেল মাসে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বড় ক্ষতির মুখে পড়েছে পিসিবি, যদিও এ তথ্য ভুয়া বলে দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা। ভারতীয় গণমাধ্যম তাদের নিয়ে অসত্য খবর প্রচার করছে বলেও দাবি করা হয়। সে সময় পিসিবি থেকে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অন্তত 300 কোটি রুপি আয়ের প্রত্যাশা তাদের। অবশেষে পিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ক্ষতি নয়, বরং 300 কোটি রুপি লাভ হয়েছে তাদের। পাকিস্তানের সংসদে গেল 2 বছর দেশটির নিম্নমুখী পারফরমেন্স নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তার প্রেক্ষিতেই এক লিখিত জবাবে পিসিবি এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে জানানো হয় করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কারে বোর্ডের 1800 কোটি পাকিস্তানি রুপি খরচ হয়েছে। পাকিস্তান সুপার লিগ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের সংস্কার শুরু হয়ে তা আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে বলেও জানানো হয়। এছাড়া টুর্নামেন্টে দলের ব্যর্থতার জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরিকেই দায়ী করে পিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও তা নিয়ে ভাবছেন না হেনরিক ক্লাসেন। আপাতত ফ্র্যাঞ্চাইজিতে মনোযোগ দিতে চান তিনি। আইপিএল ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এই প্রোটিয়া। তবে
এখনই ক্লাসেনকে নিয়ে হাল ছাড়ছে না সাউথ আফ্রিকা, তাকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে ক্রিকেট এসএ। বিশ্ব ক্রিকেটে হতাশার আরেক নাম সাউথ আফ্রিকা ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপার আক্ষেপ পূরণ করতে পারেননি হেনরিক ক্লাসেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালের কাছে গিয়েও হতাশ হতে হয়েছে প্রোটিয়াদের। জাতীয় দলে এসব কিছুর সঙ্গী ছিলেন ক্লাসেন। এই উইকেট রক্ষক ব্যাটার সম্ভবত জাতীয় দলে নিজের শেষটা দেখে ফেলেছেন, তাই এবার জাতীয় দলের চুক্তিতে আগ্রহ দেখাননি ক্লাসেন। ধারণা করা হচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী 1 বছরের জন্য সোমবার কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে সাউথ আফ্রিকা। তালিকায় পূর্ণাঙ্গ 18 জন সহ 2 জনকে হাইব্রিড চুক্তিতে রাখা হয়েছে। এছাড়া তালিকায় নেই তাবরাইজ সামসি ও এনরিক নরখিয়ার নামও। চুক্তি থেকে বাদ পড়েছেন স্পিনার বিয়ন ফোর্টন ও অলরাউন্ডার আন্দ্রিলে ফেহলুক ওয়াও। চুক্তিতে রাখা হয়নি ক্লাসেনকে, তবে ক্লাসেনের বিষয়ে আশাবাদী ক্রিকেট এসে। ক্রিকেট বোর্ড জানিয়েছে ক্লাসেনের সঙ্গে আলোচনা এখনো চলমান। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। জানাবো দেশের ফুটবলের খবর। ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। 10 জনের দল নিয়েও কোচ মারুফুল হকের কৌশল ও গোলরক্ষক মিতুল মারমার নৈপুণ্যে এমন সাফল্য এসেছে আকাশী নীলদের। ফাইনালেও জয়ের ধারা ধরে রাখতে চায় আবাহনী। অন্যদিকে অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়েছে বলে দাবি বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়াজিদ আলম জোবায়ের নিপুর। এদিকে এলিমিনেটরে ব্রাদার্স ইউনিয়নকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রহমতগঞ্জ। কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ার তীব্র গরম ছাপিয়ে লড়াই জমিয়ে তোলে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। প্রচারণার অভাবে মাঠে ছিলেন না তেমন দর্শক, তবে তাতে মাঠের পারফরমেন্সে কোনো প্রভাব পড়েনি। তারকায় ঠাসা কিংস হলে কি হবে, মাস্টার মাইন্ড কোচ মারুফুল হক তো একাই 100। তবে 42 মিনিটে ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু 2 হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় আবাহনী। 10 জনের ঢাকা আবাহনী 57 মিনিটে গোল হজম করে বসে। ফার্নান্দেসের ক্রসে আবাহনী ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে পাঠান মুজিবুর রহমান জনি। কদিন আগে শিলংয়ে ভারতের বিপক্ষে গোল করার বড় সুযোগ হাতছাড়া করা জনি এদিন আর কোনো ভুল করেননি। তবে 10 জনের আবাহনীর বিপক্ষে লিড নিয়েও সেটা ধরে রাখতে পারেনি বসুন্ধরা কিংস। 84 মিনিটে আরমান ফয়সাল আকাশের গোলে সমতায় ফেরে ঢাকা আবাহনী। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় থাকে 1-1 গোলের সমতা। ম্যাচ টাই ব্রেকারে গড়াবে সেটা টের পেয়েই শেষ সময়ে গোলরক্ষক পরিবর্তন করেন কোচ ভ্যালেরি তিতা। শ্রাবণকে তুলে সুযোগ দেন অভিজ্ঞতায় এগিয়ে থাকা জিকোকে। কোচের আস্থার প্রতিদান মাঠে নেমেই দেন আনিসুর রহমান জিকো। টাই ব্রেকারে জাফর ইকবালের নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন তিনি। জোনাথন ও মোরসালিন গোল করে এগিয়ে রেখেছিল কিংসকে। তৃতীয় শট নিয়েছিলেন রাব্বি হোসেন রাহুল, তার শট ঠেকিয়ে আবাহনীর আশা বাঁচিয়ে রাখেন মিতুল মারমা। কিংসের হয়ে চতুর্থ শট বারের ওপর দিয়ে মারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেসিয়েল এলিস ডস সান্তোস। জয়ের জন্য পরের শটে গোল প্রয়োজন ছিল আবাহনীর। ইব্রাহিম কোনো ভুল করেননি। এই উইঙ্গারের গোলের পর আকাশে বাতাসে শুধুই আকাশে নীল গর্জন। 2 বছর আগে এই মাঠেই ফেডারেশন কাপের ফাইনালে হেরেছিল আবাহনী। মিতুল মারমা ইব্রাহিম নৈপুণ্যে সে মাঠেই 22 এপ্রিলের ফাইনাল নিশ্চিত করল তারা। ফাইনালেও এ ধারা ধরে রেখে শিরোপা জিততে চায় আবাহনী। অন্যদিকে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়েছে বলে জানায় বসুন্ধরা কিংস। আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে কোনো মূল্যে হোক আমরা যেন ম্যাচটা উইন হয়ে বের হতে পারি। রেড কার্ড ছিল, তারপরে আমরা পিছাই ছিলাম, তো এরপরও আমরা সবাই সাপোর্ট করতেছিলাম যে কখনো হাল ছাড়া যাবে না। তো আমাদের যে মেন টার্গেটটা ছিল আমরা ওইটার লক্ষ্য উদ্দেশ্য রেখেই আমরা খেলছিলাম। আমি ওদেরকে আবারও কনগ্রেচুলেট করেছি যে ফুটবল খেলা গোলের খেলা, গোলের জিতছে ভালো খেলছে, ডেফিনেটলি আমরা ভালো খেলছি, আমরা ডোমিনেট করছি, কিন্তু গোলের চান্সগুলো ছিল সেইগুলো আমরা অ্যাভেল করতে পারি না। এটা হচ্ছে আমার মোস্ট প্রবলেমটা। এদিকে এলিমিনেটরে ব্রাদার্সকে 2-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। পারভিন আক্তার, সময় সংবাদ। লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনা জুটি হচ্ছেন ইন্টার মায়ামিতে। অবাক করার মতো বিষয় হলেও মেজর লিগ সকারের একটি নিয়ম তৈরি করেছে সেই সম্ভাবনা। সবকিছু ঠিক থাকলে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপেই একসঙ্গে দেখা যাবে তাদের। যদিও ইন্টার মায়ামি কিংবা ডি ব্রুইনা কারোর পক্ষ থেকেই এই সম্পর্কে আসেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য।
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডে ব্রুইনা। এক দশকের সম্পর্কের পরও জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে তার খেলা নিয়ে জোর গলায় কিছুই বলতে পারেননি পেপ গার্দিওলা। এরই মধ্যে আভাস মিলেছে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে হয়তো নতুন জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন বেলজিয়ান মিডফিল্ডার। আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন, ডে ব্রুইনার পরবর্তী ঠিকানা হতে চলেছে মেজর লিগ সকার। লম্বা সময় ধরে MLS টিম সান দিয়েগো এফসি চেষ্টা করেছে তাকে দলে ফেরাতে, কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। সে জায়গায় এবার এন্ট্রি নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের নিয়ম সুযোগ করে দিয়েছে লিওনেল মেসির সঙ্গে কেভিন ডে ব্রুইনার জুটি বেঁধে খেলার, কারণ MLS-এ আছে ডিসকভারি রাইটস, আর এই রাইটসের আওতায় সবার ওপরের দিকে আছেন বেলজিয়ান তারকা। আর তাই MLS থেকে কোনো দল ব্রুইনার দিকে হাত বাড়ালেও লাভ নেই। ডিসকভারি রাইটসের কারণে তাকে সবার আগে পাবে ইন্টার মায়ামি। MLS এর নিয়ম বলছে ডিসকভারি রাইটসের আওতায় একটি ক্লাব সর্বোচ্চ 5 ফুটবলারের নাম নিবন্ধন করে রাখতে পারবে। অনেক আগে থেকেই মায়ামির রাডারে ছিলেন ব্রুইনা, তাই বেলজিয়ান তারকার নাম সবার উপরে। তবে এই লিস্টে বাকি আর 4 জনকে তা প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর পর ফ্লোরিডার ক্লাবে নাম লিখিয়েছেন জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস, লুইস সুয়ারেজের মতো তারকা। সেই তালিকায় যদি এবার যুক্ত হয় কেভিন ডে ব্রুইনা, নিঃসন্দেহে শক্তিমত্তায় MLS-এ সবার উপরে চলে যাবে দ্য হেরন্স। SM ইকবাল, সময় সংবাদ। ক্রিকেটের খবর জানাবো। ডিপিএল এর ম্যাচে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আম্পায়ার গাজী সোহেল। তাৎক্ষণিক বিকেএসপি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। বিকেএসপি 3 নম্বর মাঠে মোহামেডান বনাম অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন সোহেল। টস শেষে মাঠে নামার পর তীব্র মাথা ব্যথা অনুভব করেন সোহেল। ম্যাচ শুরুর আগেই শারীরিক অসুস্থতা অনুভব করায় এরপর আর মাঠে নামেননি তিনি। তাৎক্ষণিকভাবে তাকে বিকেএসপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা ও ঘুমের অভাবে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে, তবে এখন স্বাভাবিক আছেন বলেই জানা যায়। আবারও ফুটবল, আবারও চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের রাতে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রাত 1টায়। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেখা হচ্ছে পিএসজি এবং অ্যাস্টন ভিলার। কোয়ার্টার ফাইনালের মঞ্চে অবশ্য দ্বিতীয়বারের মতো কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে লড়াইয়ে নামছে ফরাসি কোনো ক্লাব। এর আগে 2019-20 মৌসুমে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল ফরাসি ক্লাব লিওর। মাত্রই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে উঠছে পিএসজি। আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লুই এনরিকের দল। অ্যাস্টন ভিলার বিপক্ষেও নিজেদের মাঠে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে চায় ফরাসি জায়ান্টরা। ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি পেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় মার্টিনেজকে 5,000 ইউরো জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আইন অনুযায়ী ম্যাচে আপত্তিকর ভাষা ব্যবহার করার কারণে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কথা মার্টিনেজের। তবে উভয় পক্ষের আলাপের পর শুধু জরিমানা করা হয় তাকে। গত 16 ফেব্রুয়ারি ইউভেন্টাসের বিপক্ষে ম্যাচে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়, তবে তখন তা অস্বীকার করেন মিলান অধিনায়ক। এরপর তদন্তে টেলিভিশন পর্দায় 2 বার ধর্ম অবমাননাকর শব্দ স্পষ্টভাবে বোঝা গেলে শাস্তির মুখে পড়েন মার্টিনেজ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।